আমাদের বাড়িতে বা ধরুন স্কুলের মিড ডে মিলে প্রতিদিন যে ডিম রান্না হয় তার খোসাগুলোর কি হয়? সে তো সোজা আবর্জনার ঝুড়িতে যায়। একদম, ওটাকে আমরা বর্জ্য পদার্থ ছাড়া আর কিছুই ভাবি না। কিন্তু যদি এই ফেলে দেয়া জিনিসটা থেকেই ক্লাসরুমের সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটা মানে চক তৈরি করে ফেলা যায়। বাহ, এটা একটা দারুণ ভাবনা। সাধারণত আমরা কোনো জিনিসকে বর্জ্য বলে দাগিয়ে দিলে সেটার দিকে আর ফিরেও তাকাই না। ঠিক। কিন্তু যখনই ওই বর্জ্য শব্দটার ওপর একটা প্রশ্নচিহ্ন লাগানো হয়, তখনই তো উদ্ভাবনের দরজা খুলে যায়। আর ঠিক এই কাজটাই করে দেখিয়েছে মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা স্কুলের মিড ডে মিলের ডিমের খোসা ব্যবহার করে রঙিন চক তৈরির একটা পদ্ধতি বের করেছে। আর পুরো বিষয়টার তত্ত্বাবধানে ছিলেন ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল। আচ্ছা, ডিমের খোসার সাথে চকের সম্পর্কটা কি? এটা কি মহজ একটা জোগাড়, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে? এখানেই তো আসল মজাটা। এটা একদমই জোগাড় নয়, এর পেছনে খুব সহজ কিন্তু সুন্দর একটা রসায়ন কাজ করছে। তাই নাকি? হ্যাঁ, ডিমের খোসার মূল উপাদান হল ক্যালসিয়াম কার্বনেট। রাসায়নিক সংকেত CaCO3, তাই তো? একদম CaCO3। আর মজার ব্যাপার হলো, আমরা বোর্ডে লেখার জন্য যে সাধারণ চক ব্যবহার করি তারও মূল উপাদান কিন্তু এই একই জিনিস, ক্যালসিয়াম কার্বনেট। ওহ, তার মানে ছাত্রছাত্রীরা আসলে নতুন কিছু তৈরি করছে না, বরং প্রকৃতিতে থাকা একটা জিনিসকেই শুধু অন্য একটা রূপ দিচ্ছে। এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ। ঠিক তাই, তারা কোনো জটিল রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে না। তারা শুধু চকের মূল উপাদানটাকে একটা অপ্রত্যাশিত উৎস থেকে সংগ্রহ করছে। ডিমের খোসা থেকে? হ্যাঁ, ডিমের খোসা যা সাধারণত ফেলে দেওয়া হয় সেটাকে তারা চকের কাঁচামাল হিসাবে ব্যবহার করছে। এটাই এই উদ্ভাবনের সবচেয়ে বুদ্ধিদীপ্ত দিক। এটাকে বলে আপসাইক্লিং। আপসাইক্লিং? হ্যাঁ, যেখানে একটা বর্জ্যকে এমন কিছুতে রূপান্তরিত করা হয় যার গুণমান বা মূল্য আগের চেয়ে বেশি। আচ্ছা, কিন্তু প্রক্রিয়াটা কি খুব জটিল? ডিমের খোসা থেকে চক, এটা কি শুধু গুঁড়ো করলেই হয়ে যায়? আমার তো মনে হয় না কাজটা অত সোজা। না না, প্রশ্নটা খুব জরুরি, কারণ আসল উদ্ভাবনটা তো এই ধাপগুলোর মধ্যেই লুকিয়ে আছে। শুধু গুঁড়ো করলে তো হবে না, সেটা ঝুরঝুরে হয়ে যাবে। একটা ব্যবহারযোগ্য চক বানাতে কয়েকটা ধাপ পেরোতে হয়। প্রথমত খোসাগুলোকে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ তো জরুরি, বিশেষ করে যখন স্কুলের ছাত্রছাত্রীরা এটা নিয়ে কাজ করছে। অবশ্যই। এর জন্য খোসাগুলোকে গরম জলে ফুটিয়ে নিয়েছে, তারপর সেগুলোকে ভালোভাবে শুকিয়ে একদম মিহি পাউডার করতে হয়। যত মিহি হবে চক তত মসৃণ হবে। একদম। কিন্তু আসল চ্যালেঞ্জটা আসে এরপর। এই পাউডারকে তো একসাথে ধরে রাখতে হবে, একটা নির্দিষ্ট আকার দিতে হবে। এর জন্য প্রয়োজন একটা বাইন্ডার। বাইন্ডার আঠার মতো কিছু? হ্যাঁ, একটা আঠা জাতীয় পদার্থ। আচ্ছা, তো বাইন্ডার হিসেবে কি ব্যবহার করতে পারে ওরা? নিশ্চয়ই কোনো রাসায়নিক নয়। যেহেতু এটা একটা পরিবেশ সচেতন প্রকল্প, তাই পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করেছে। আচ্ছা। ক্যালসিয়াম কার্বনেট পাউডারের সাথে নির্দিষ্ট অনুপাতে জল আর বাইন্ডার মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হয়, আর শেষে সেই পেস্টকে চকের ছাঁচিয়ে ফেলে শুকিয়ে নিলেই তৈরি। আর রঙিন চকের জন্য? সেটার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা সম্ভব। যেমন ধরুন, হলুদের গুঁড়ো থেকে হলুদ রং বা বিটের রস থেকে লালচে রং। বাহ, তার পুরো প্রক্রিয়াটাই প্রাকৃতিক। হ্যাঁ, এই ছোট ছোট সমস্যার সমাধান করা, সঠিক অনুপাত খুঁজে বের করা, এটাই কিন্তু আসল বিজ্ঞান। অনেকটা রান্নার মতো, যেখানে সঠিক উপকরণ সঠিক পরিমাণে মেশাতে হয়। এই পুরো প্রক্রিয়াটা শুনে আমার মনে হচ্ছে এটা শুধু একটা বিজ্ঞানের প্রকল্প নয়, এটা একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রজেক্টও বটে, যেখানে ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হয়েছে। ঠিক। এই ভাবনাটা আমাকে ডিএনএ ক্লাব শব্দটার দিকে নিয়ে যাচ্ছে। সাধারণত স্কুলে তো সায়েন্স ক্লাব বা নেচার ক্লাব এরকম নাম শোনা যায়। ডিএনএ ক্লাব নামটার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? আমারও তাই মনে হয়। ডিএনএ যেমন জীবনের মূল ভিত্তি বা ব্লুপ্রিন্ট, হ্যাঁ, এই ক্লাবটির উদ্দেশ্য হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের সেই মৌলিক ভিত্তিটা তৈরি করে দেওয়া। অনুসন্ধিচ্ছা, প্রশ্ন করার সাহস আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উত্তর খোঁজার মানসিকতা। পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে হাতে কলমে শেখা। একদম। এই প্রকল্পটি তো তার সেরা উদাহরণ। কোনো বইতে তো লেখা ছিল না যে ডিমের খোসা দিয়ে চক বানানো যায়। ওরা নিজেরা পর্যবেক্ষণ করেছে, প্রশ্ন করেছে এবং ধাপে ধাপে সমাধান বের করেছে।
আর এই পুরো যাত্রাপথে শ্রীযুক্ত চিন্ময় পালের মতো একজন শিক্ষকের ভূমিকা তো অনস্বীকার্য। আমরা প্রায়ই বলি ছাত্রছাত্রীদের প্রতিভা আর শিক্ষকের সঠিক নির্দেশনা এই দুটোর মেলবন্ধনই সাফল্যের কারণ। কথাটা তো সত্যি। সত্যি, কিন্তু আমি এর সাথে তৃতীয় আরেকটা অনুঘটক যোগ করতে চাই। সেটা কি? সেটা হলো পরিবেশ। ভাবুন তো, মোহনপুরের মতো একটা জায়গায় যেখানে ছাত্রছাত্রীরা হয়তো প্রকৃতির অনেক কাছাকাছি থাকে, তাদের মধ্যে সম্পদকে নতুনভাবে দেখার একটা সহজাত প্রবণতা তৈরি হতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট। তাদের কাছে ডিমের খোসা বা সবজির খোসা এগুলো দৈনন্দিন জীবনের অংশ। তার মানে শিক্ষকের ভূমিকা হল সেই সহজাত প্রবণতাটাকে চিনে নিয়ে তাকে একটা বৈজ্ঞানিক কাঠামোর মধ্যে ফেলা। ঠিক, দারুণ একটা দৃষ্টিভঙ্গি। শিক্ষক এখানে শুধু পথপ্রদর্শক নন, তিনি ছাত্রছাত্রী এবং তার পরিবেশের মধ্যে একটা সেতু তৈরি করে দিচ্ছেন। তিনি বলছেন, তোমার চারপাশে যা আছে তার মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে, শুধু দেখার চোখটা বদলাতে হবে। একদম। একজন ভালো মেন্টর উত্তর বলে দেন না, তিনি সঠিক প্রশ্নটা করতে শেখান। তিনি হয়তো বলেননি যে ডিমের খোসা দিয়ে চক বানাও। তিনি হয়তো প্রশ্ন করেছিলেন যে এই যে মিড ডে মিলে এত ডিমের খোসা জমে, এটা দিয়ে কি কিছু করা যায়? এই একটা প্রশ্নই কিন্তু ছাত্রছাত্রীদের চিন্তার জগৎটাকে খুলে দিয়েছে। বেশ,